আচ্ছা, আমাদের রেকর্ডিং চালু হয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসে ভাইটাল সাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে আশা করি আপনাদের পরীক্ষায় বেশ বেশ কিছু কোশ্চেন আপনারা পাবেন। তো আমরা প্রতিবারই আমাদের ক্লাসগুলোতে আমরা কি করি, প্রথমত প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করি অন স্ক্রিনে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর পিডিএফও আপনাদেরকে দিয়ে দিই। আহ, এবং লাস্টের দিকে আমরা কি করি, যেই পড়াগুলো আমরা নিয়েছি সেই পড়াগুলো আবার রিক্যাপ করি। যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোর উপর আমরা শর্ট সাজেশন দিয়ে থাকি। তো যারা প্রথম থেকে আমাদের ক্লাসগুলো করবেন, তারা এই জায়গাতে উপকৃত হবেন যে মেইন টপিক গুলা, আপনাদের যেই নার্সিং এর মেইন টপিক গুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শেষ করতে পারবেন। এবং পাশাপাশি শেষ দিকে আপনারা বেশ ভালো একটা সাজেশন পাবেন এবং এই সাজেশন থেকে প্রতিবার হিউজ পরিমাণ কোশ্চেন কমন আসে। এবং কমন আসার ক্ষেত্রে মিরাক্কেল কিছু নাই। এর কারণ হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ইয়ার গুলোর যে কোশ্চেন, সেই কোশ্চেন দেখে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের একটা এডুকেশন বা একটা রিসার্চ থাকে, সেই রিসার্চ অনুযায়ী আমরা সাজেশনটা দিয়ে থাকি এবং সেই সাজেশন অনুযায়ী আসলে কোশ্চেনটা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার এবং প্রত্যেকটা বিষয় নোট ডাউন করার। তাহলে দেখবেন শেষে আপনাদের সাজেশন গুলো দেওয়ার পর সবকিছু ইজি মনে হবে। আদারওয়াইজ এখন থেকে যদি ক্লাস না করেন, লাস্টের দিকে মনে করেন যে না আমি সাজেশন পেয়ে ক্লাস না করে শুধু সাজেশন পেয়ে পরীক্ষা হলে চলে যাব, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনারা ভালো করতে পারবেন না। কারণ শুধুমাত্র সাজেশন দেখে বা অল্প কিছু দিনের প্রিপারেশনে লাইসেন্সে পাশ করাটা বর্তমানে খুবই টাফ। আপনারা তো কোশ্চেন প্যাটার্ন দেখেছেন এবার, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর সাথে অনেক কিছু ডিফারেন্স চলে আসছে আমাদের কোশ্চেন প্যাটার্নের মধ্যে। ইভেন পিএসসির কোশ্চেন গুলো তো সেম। বিশেষ করে গত সরকার পতনের পর থেকে যে লাইসেন্স পরীক্ষাগুলো হচ্ছে বা পিএসসি পরীক্ষাগুলো হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষায় দেখবেন আপনারা নতুন কিছু জায়গা থেকে কোশ্চেন আসে। ইভেন হচ্ছে এটা হতে পারে হয়তোবা টিচারদের স্টুডেন্টদের উপর রাগ থেকে হতে পারে, বা নতুন কারিকুলাম অনুযায়ী হতে পারে, কারণ বিসিএস এর কারিকুলামও চেঞ্জ হয়েছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের বেসিক জিনিসগুলা বা যেই জিনিসগুলো থেকে আসার মতো টপিক, সেই টপিক গুলো আপনাদেরকে খুব ভালো করে পড়ানো, যাতে করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনারা দিতে পারেন, ভালো একটা প্রিপারেশন আপনাদের তৈরি হয়। তো আশা করবো আজকে ক্লাস এনজয় করবেন। তো আমি ক্লাসে প্রবেশ করছি। তো আমাদের আহ, প্রথমে আমরা ভাইটাল সাইন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ভাইটাল সাইনটা কি? ভাইটাল সাইনটা হচ্ছে আমাদের বডির একটা প্যারামিটার। কি মিটার? একটা প্যারামিটার। এই প্যারামিটারটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের বডিতে কোন ধরনের সমস্যা হয়েছে বা কোন জায়গাতে সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এখানে এই প্যারামিটার আমরা অল্প কয়েকটা জিনিস আমরা দেখি এই প্যারামিটারে। তো কি কি? প্রথমটা হচ্ছে টেম্পারেচার। এই প্যারামিটারের প্রথমটা হচ্ছে কি? টেম্পারেচার। আচ্ছা, এখন আমরা দেখব যে টেম্পারেচারের কিছু ভ্যালু, কিছু ভ্যালু আমরা এখানে দেখব। তো টেম্পারেচার আমরা সাধারণত কোথায় দেখি? কারো টেম্পারেচার বেশি, কারো বডি টেম্পারেচার বেশি, ডেঙ্গু হয়েছে, তাদের আমরা টেম্পারেচারটা কোথায় দেখি? বেসিক্যালি আমরা যেটা দেখি এক্সিলারিতে, তাই না? তো এক্সিলারির নর্মাল টেম্পারেচারটা কত? যদি আমরা সেলসিয়াস স্কেলে বলি, তাহলে নর্মাল রেঞ্জ হচ্ছে কত? 35 টু 35.5 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তো পরীক্ষায় যদি আসে, তো সেই ক্ষেত্রে আসবে কি, যে বডির নর্মাল টেম্পারেচার কত? অপশনে থাকবে 37, 36, হ্যাঁ, 38, 39, এরকম থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কত দিব? এই রেঞ্জ অনুযায়ী দিব। 35.5 থেকে 37 এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমরা ট্রু দিব। আর যদি বেস্ট অ্যান্সার হয় তাহলে একটা অপশন থাকবে, হতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা 37 ডিগ্রি সেলসিয়াস অপশনটা দিয়ে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে এই সেম টেম্পারেচারটাকে আবার ভিন্ন রূপে দেখা যাচ্ছে। 98.6 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের বডির নর্মাল টেম্পারেচার। নর্মালি আমাদের এক্সিলারিতে এই টেম্পারেচার থাকে। সো টেম্পারেচার কিন্তু দুই ধরনের হয়। কয় ধরনের হয় টেম্পারেচার? কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। একটা কি কোর টেম্পারেচার, একটা হচ্ছে শিয়ার টেম্পারেচার। তো আমরা আরেকটা কথা বলি, যে আমাদের ক্লাসে যে পিডিএফ থাকবে সেই পিডিএফ এর বাইরেও আমাদের ক্লাসে কিন্তু আরো হিউজ পরিমাণে ইনফরমেশন আমরা আলোচনা করি। হিউজ পরিমাণ বিষয় আমাদের আলোচনার মধ্যে থাকে। তো যে আলোচনাটা অনেক ইম্পর্টেন্ট। তো যারা
এখন থেকে ক্লাসগুলো করবে তারা বেশি লাভবান হবে। কারণ লাস্টের দিকে আমরা যখন সাজেশন দিই তখন এই এলাবোরেট বিষয়গুলো থাকে না, তখন শর্ট একটা জিনিস আমরা বলি, সেখান থেকে শর্ট জিনিস থেকে আসলেই পরীক্ষায় কমন পাওয়াটা খুব টাফ। সো প্রথম থেকে যারা ক্লাস করবেন তাদের জন্য এটা বেনিফিশিয়াল একটা পয়েন্ট। তো আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে এবং নার্সিং এর বাইরেও যারা নার্সিং এ হচ্ছে আসতে চাচ্ছে, যে নার্সিংটা কেমন, তাদেরকেও ইনভাইট করতে পারেন মাঝে মধ্যে আপনাদের ক্লাসে, এবং হচ্ছে যাদের আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা লাইসেন্স পরীক্ষা দিবে বা পোস্ট বেসিক দিবে, তো তাদেরকে বেসিক্যালি আপনারা ইনভাইট করতে পারেন। কারণ ফার্স্ট থেকে ক্লাস করলে তাদের প্রিপারেশনটা এলাবোরেটলি খুব ভালো হবে আমি আশা করি। তো আমাদের বডির টেম্পারেচারটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কি কোর টেম্পারেচার, আর একটা হচ্ছে শেল টেম্পারেচার। আচ্ছা, কোর টেম্পারেচার মানে কি? কোর টেম্পারেচার মানে হচ্ছে, কোর মানে হচ্ছে ভিতরের, আর শেল মানে হচ্ছে কি আবরণ। শেল কথাটা বাংলা হচ্ছে আবরণ, শেল মানে হচ্ছে বাইরের। কোর টেম্পারেচার হচ্ছে আমাদের বডির ভিতরের টেম্পারেচার, আর শেল টেম্পারেচারটা হচ্ছে আমাদের বডির বাইরের টেম্পারেচার। কেমন? যেমন আমাদের বাইরের কি আছে বডিতে, ত্বক। হুম তো আমরা যখন এই ত্বকের টেম্পারেচার দেখব, তো সেটা হচ্ছে কি টেম্পারেচার? শেল টেম্পারেচার, মানে বডির আবরণের টেম্পারেচার। কিন্তু যখন আমরা আমাদের বডির ভিতরের কোনো অর্গান, সেটার টেম্পারেচার দেখবো, হ্যাঁ, যেমন আমরা রেকটাল থার্মোমিটার দিয়ে দেখি, বা হচ্ছে কি বলে আমাদের ওরাল থার্মোমিটার দিয়ে দেখি, তো এটা হচ্ছে বডির কি টেম্পারেচার? কোর টেম্পারেচার দেখায়। ঠিক আছে? ওই জন্য ওইখানে কিন্তু কিছুটা বেশি থাকে টেম্পারেচার, আমরা কিছুটা বেশি পাই। যেমন এখানে দেখা যাচ্ছে এক্সিলারি টেম্পারেচার আমরা 97 ডিগ্রি সেলসিয়াস, বাট ওরাল টেম্পারেচার 97.2। আবার রেকটাল টেম্পারেচারটা আমরা পাচ্ছি 38 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস আমাদের এটা মনে রাখতে হবে যে কোর টেম্পারেচার সবসময় সেই টেম্পারেচার থেকে বেশি থাকে। ঠিক আছে? নর্মালি আমরা সেই টেম্পারেচারের সাথে এক যোগ করলে কোর টেম্পারেচার পাই। নর্মালি কত যোগ করলে? নর্মালি সেই টেম্পারেচারের সাথে এক যোগ করলে আমরা কোর টেম্পারেচার পাই। সাপোজ কোনো পেশেন্টের টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট আছে। এখন যদি বলা হয় যে এই পেশেন্টের কোর টেম্পারেচার কত, তাহলে কোর টেম্পারেচার কত হবে? 99 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? তো দ্যাট মিনস আমাদের বডির ভিতরের টেম্পারেচার সবসময় বাইরের টেম্পারেচার থেকে কিছুটা বেশি থাকে। আচ্ছা, এখন আসি টেম্পারেচার অ্যাবনর্মালিটি। আচ্ছা, টেম্পারেচার অ্যাবনর্মালিটি সাধারণত আমরা দুই ভাবে অ্যাসেস করি। কিভাবে? আমরা নর্মাল টেম্পারেচার দেখেছি, নর্মাল রেঞ্জ দেখেছি। হ্যাঁ, তো বেসিক্যালি ওই নর্মাল রেঞ্জের বাইরে যদি আমাদের টেম্পারেচার থাকে, বডি টেম্পারেচার, তখন আমরা সেটাকে বলি কি? অ্যাবনর্মালিটিস অফ টেম্পারেচার। সো হাইপারথার্মিয়া। আচ্ছা, হাইপারথার্মিয়া কথাটার সাথে কে কে পরিচিত আছেন? কে কে পরিচিত আছেন? হ্যাঁ ভাইয়া, পরিচিত। সবাই পরিচিত, তাই না? আচ্ছা, হাইপারথার্মিয়া হচ্ছে, হাইপার মানে বেশি, সবসময় হাইপার মানে চিন্তা করবেন বেশি। আচ্ছা, থার্মিয়া মানে হচ্ছে, থার্মিয়া মানে হচ্ছে কি? থার্মিয়া মানে হচ্ছে, মনে করবেন টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা। ঠিক আছে? তো হাইপারথার্মিয়া মানে আপনারা মনে রাখবেন তাপমাত্রা বেশি থাকা। ঠিক আছে? আর হাইপো, হাইপো মানে সবসময় কম। কম। সেটা হতে পারে সেটা হতে পারে হাইপোন্যাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া। ঠিক আছে? এরকম হাইপো মানে সবসময় কম, হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপো মানে সবসময় কম, আর থার্মিয়া মানে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। তো হাইপার থার্মিয়া মানে হচ্ছে আমাদের বডি টেম্পারেচার যদি আমাদের নর্মাল টেম্পারেচার থেকে বেশি থাকে, তখন আমরা সেটাকে বলবো হাইপার থার্মিয়া। দ্যাট মিনস ফিভার। সো ফিভার ইজ not a kind of disease. Fever is a condition where the temperature of body is raised than normal range. ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যদি কোনো পেশেন্টের টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস অথবা 100.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তখন আমরা সেই কন্ডিশনটাকে বলবো হাইপার থার্মিয়া বা জ্বর বা ফিভার। ঠিক আছে? তাহলে ফিভার হচ্ছে কি? নট এ কাইন্ড অফ ডিজিজ, ইট ইজ এ কাইন্ড অফ সিমটম। ঠিক আছে? তো ফিভার কোনো রোগ নয়, এটা হচ্ছে একটা কি?
একটা সিমটম, সেই সিমটমটা আমরা কিভাবে দেখি? টেম্পারেচার অনুযায়ী, তাই না? কিভাবে? হাইপারথার্মিয়া হলে আমরা বলি যে পেশেন্টের জ্বর হয়েছে বা ফিভার হয়েছে, ঠিক আছে? তো তাহলে হাইপারথার্মিয়া মানে কি? পেশেন্টের তাপমাত্রা কত থাকবে? পেশেন্টের বডির সেল টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস বা 100.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকবে, গ্রেটার দেন, দ্যাট মিনস বেশি থাকবে। আচ্ছা, এখন আসি হাইপোথার্মিয়া। আচ্ছা, আমরা নর্মাল রেঞ্জে পড়েছিলাম যে কোনো পেশেন্টের তাপমাত্রা যদি 35.5 এর নিচে যায় তাইলে সেটা নর্মাল থাকবে না। 35.5 থেকে আমাদের নর্মাল টেম্পারেচার শুরু হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি হাইপোথার্মিয়াটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস বা 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি চলে যায়, তখন আমরা সেটাকে বলবো হাইপোথার্মিয়া। দ্যাট মিনস পেশেন্টের টেম্পারেচারটা নর্মাল রেঞ্জ থেকে অনেক বেশি কমে গেছে, তখন আমরা সেই কন্ডিশনটাকে আমরা হাইপোথার্মিয়া বলে থাকি। ক্লিয়ার? তো হাইপোথার্মিয়া কখন হবে? যখন 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে চলে যাবে বা 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাবে, এই কন্ডিশনটাকে আমরা বলবো কি? হাইপোথার্মিয়া। তো এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি টেম্পারেচার অ্যাবনর্মালিটি যদি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি ম্যানেজমেন্ট দিব? আমরা আমাদের শীটের সবকিছু পড়াবো না, ঠিক আছে? শীটের সবকিছু পড়াবো না। যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো প্রিভিয়াস ইয়ারে আসছে এবং ফিউচারে আসবে, আমরা সেই ধরনের টপিক গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। ক্লিয়ার? আর যে জিনিসগুলো আসে না একেবারেই, সেই জিনিসগুলো আমরা স্কিপ করব। অনেক শব্দ হচ্ছে, বাকি সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, বাদ বাকি যারা আছো, হ্যাঁ, ক্লাসে সবাই কাইন্ডলি মিউট করে রাখো। অনেকের শুনতে সমস্যা হচ্ছে, কাইন্ডলি মিউট করে রাখো। আমি যখন বলবো, কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো বা এই যে মাঝখানে মাঝখানে কথা বলতে বলি, তখন কথা বলবা, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি যে হাইপারথার্মিয়া হলে আমরা কি ধরনের ম্যানেজমেন্ট দিই, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, কি ধরনের ম্যানেজমেন্ট, কি ধরনের নার্সিং ম্যানেজমেন্ট? আচ্ছা, হাইপারথার্মিয়া সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। ইনফেকশনের কারণে হয়, হিট স্ট্রোকের কারণে হয়, ইনফ্লামেটরি ডিজিজের কারণে হয়। ইনফ্লামেটরি ডিজিজের কারণ কেন হয়? কারণ আমাদের বডিতে যখন কোনো ফরেন বডির ইনফেকশন হলে কি হয়? ওই ফরেন বডিকে মারার জন্য আমাদের বডিতে কি তৈরি হয়? একটা প্রোটেকশন ব্যারিয়ার তৈরি হয়। সো প্রোটেকশন ব্যারিয়ারটা যখন তৈরি হয়, বডি তৈরি করে, তখন আমাদের বডিতে টেম্পারেচারটা বেড়ে যায়। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ হাইপারথার্মিয়া। ঠিক আছে? ম্যানেজমেন্ট আমরা কিভাবে দিব? যদি হাইপারথার্মিয়া হয় বা জ্বর হয় বা টেম্পারেচার অনেক বেশি হয়, তখন ম্যানেজমেন্ট আমরা কি দিব? অ্যান্টিপাইরেটিক্স। তাহলে কি ম্যানেজমেন্টটা কি? আমরা প্রথমে অ্যান্টিপাইরেটিক্স দিব। অ্যান্টিপাইরেটিক্স, এরপর কি? হাইড্রেশন, এরপর হচ্ছে কুলিং মেজার্স, ফ্যানস অ্যান্ড কুল বাথ। এর মানে হচ্ছে যে অ্যান্টিপাইরেটিক্স বলতে কি বোঝাচ্ছে? প্যারাসিটামল। প্যারাসিটামল ওয়ান কাইন্ড অফ অ্যান্টিপাইরেটিক্স। ঠিক আছে? তো কুলিং মেজার্স বলতে কি বোঝাচ্ছে? মানে আমাদের যেই জায়গাতে আমরা থাকি, যে রুমে থাকি, সেখানে ওয়েল ভেন্টিলেটেড রুম থাকতে হবে। কি রুম থাকতে হবে? ওয়েল ভেন্টিলেটেড রুম থাকতে হবে। দ্যাট মিনস রুমে বাতাস চলাচলটা স্বাভাবিক থাকবে, বা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু অস্বাভাবিক বা কনজেস্টেড থাকা যাবে না। সেকেন্ড হচ্ছে, যদি বরফ থাকে বা হচ্ছে ঠান্ডা পানির ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে বা বরফ গলা পানি দিয়ে বা ট্যাপ ওয়াটার, যদি সেগুলো না থাকে, ট্যাপ ওয়াটার দিয়ে অন্তত পক্ষে কি করতে হবে? কোল্ড কম্প্রেশন দিতে হবে। হ্যাঁ, মুছে দিতে হবে, গা মুছে দিতে হবে। বা আমাদের শরীরে যে ভাঁজ গুলো আছে, হ্যাঁ, একজিলা, দেন হচ্ছে থাই, শরীরের ভাঁজ গুলো আছে, সেই ভাঁজ গুলা খুব ভালোভাবে মুছে দিতে হবে এবং পুরা বডি ভালোভাবে মুছে দিতে হবে। অন কাইন্ড অফ বেড বাথ, বা যদি সম্ভব হয় গোসল করে ফেললে আরো ভালো। একটা আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে যে জ্বর আসলে গোসল করা যাবে না, বাট মেডিকেল সায়েন্স বলে যে যদি আমরা আমাদের বডির যে কোর, হ্যাঁ, সেই কোরটাকে যদি, বা আমাদের বডি যে কাভারিংটাকে যদি কুল রাখতে পারি, ঠান্ডা রাখতে পারি, তাহলে টেম্পারেচারটা কমানো পসিবল।
উইদাউট অ্যান্টিপাইরেটিক্স। যদি অ্যান্টিপাইরেটিক্স না দিয়ে পারা যেত ভালো, যদি কোল্ড কম্প্রেশন দিয়ে বা হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করে টেম্পারেচার কমে যায়, তাহলে অ্যান্টিবায়োটিক্স অনেক সময় দেওয়ার প্রয়োজন হয় না। বাট যদি কন্টিনিউয়াস আমাদের তাপমাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক্স মানে হচ্ছে মেডিকেশন, এক কথায় প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, এই ধরনের মেডিকেশন। তো প্যারাসিটামল আমরা নর্মালি ওভার দ্য কাউন্টার দিয়ে থাকি। ওভার দ্য কাউন্টার মানে হচ্ছে ওটিসি ড্রাগ, এটা ফার্মাকোলজিতে পাবেন। ওটিসি ড্রাগ মানে হচ্ছে যেই ড্রাগ গুলা আমরা ফার্মেসিতে পেয়ে থাকি উইদাউট এনি কাইন্ড অফ প্রেসক্রিপশন। কিছু কিছু ড্রাগ আছে আপনি প্রেসক্রিপশন না দেখালে, অথেন্টিক প্রেসক্রিপশন না দেখালে আপনাকে দিবে না। আপনারা জানেন ডায়াজিপাম, তারপরে ডায়াজিপাম, লোরাজিপাম, তারপরে অ্যাসপিরিন, সরি, হ্যাঁ অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, এরকম বিভিন্ন ড্রাগ আছে, অ্যাড্রিনাট্রোপিন। এগুলো সাধারণত মানে একজন রেজিস্টার বা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া দেয় না। বাট ওভার দ্য কাউন্টার মানে হচ্ছে আমরা যেই ড্রাগ গুলা আমরা মুখে বললেও বা আমাদের ফোন থেকে দেখালেও, আমরা কোনো একটা কাগজে লিখে দিলেও ফার্মেসি থেকে দিয়ে দিচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ওটিসি। দ্যাট মিনস ওভার দ্য কাউন্টার, ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আমি যেই কথাগুলো বলে যাচ্ছি, তো আপনারা শুধু এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করবেন, এরকম যেন না হয়। তো অ্যাটলিস্ট আপনাদের প্রত্যেকের হাতে একটা খাতা এবং কলম থাকবে। আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনাদের প্রত্যেকের হাতে একটা খাতা কলম থাকবে। আপনার এক অক্ষর লেখেন, সেই এক অক্ষরই আপনার কনসেন্ট্রেশনকে ডেভেলপ করবে এবং আমাদের ক্লাস থেকে ওই একটা অক্ষরে আপনার লাভ। কারণ মাথায় আপনাদের বেশি থাকবে না, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের নোট করতে হবে। হ্যাঁ, আমরা শিট দিয়ে দিব, বাট নোট করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নার্সিং কেয়ার। নার্সিং কেয়ারটা আমাদের সেম। আমরা হচ্ছে প্রথমে কোল্ড কম্প্রেশন দিব এবং ফ্লুইড, হ্যাঁ, অনেক সময় আমরা ঠান্ডা পানি দিয়ে থাকি। ঠান্ডা পানি খেলে আমাদের বডির কোর টেম্পারেচারটা কমে যায়। অনেক সময় দেখা যায় আমরা পেশেন্ট যারা আনকনসিয়াস পেশেন্ট, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব করা বা ফিডিং টিউব করা, নাক দিয়ে টিউব দেওয়া আছে, তাদেরকে তাদের টেম্পারেচার অনেক সময় কমে না। টেম্পারেচার যখন না কমে, প্যারাসিটামল দিয়ে কমছে না, তারপরে হচ্ছে তোমার প্যারাসিটামল তো 8 আওয়ারলি দিতে হয়। সাধারণত প্যারাসিটামল কত আওয়ারলি দিতে হয়? 8 আওয়ারলি মানে টিডিএস। এটা বললি। 8 আওয়ারলি টিডিএস মানে 6 ঘন্টার একটা প্যারাসিটামল দেওয়ার 6 ঘন্টার মধ্যে অন্য কোনো প্যারাসিটামল দেওয়া যায় না। হ্যাঁ, বেসিক্যালি আমরা ডোজ হিসাব করি 8 আওয়ারলি। তো 8 আওয়ারলি আমরা 1 গ্রাম সর্বোচ্চ দিতে পারি। ঠিক আছে, তো 1 গ্রাম যদি আমরা দিয়েও পেশেন্টের টেম্পারেচার না কমাতে পারি, সেক্ষেত্রে বডির বাইরে কোল্ড কম্প্রেশন দিয়েও যদি আমরা টেম্পারেচার না কমাতে পারি, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি কি, যে পেশেন্টের এনজি টিউব যদি থাকে, এনজি টিউবে কোল্ড ওয়াটার দেওয়ার জন্য। এটা কেন কাজ করে? আমাদের ভিতরের যে টেম্পারেচার সেটা কমানোর জন্য কাজ করে। ঠিক আছে, যদি এনজি টিউব না থাকে আমরা ঠান্ডা পানি পান করতে বলি। যদি মানে খাওয়ার অ্যাবিলিটি থাকে পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা ঠান্ডা পানি পান করতে বলি, তাহলে বডির কোর টেম্পারেচারটা কমার চান্স থাকে এবং অনেক সময় কমে যায়। তো টেম্পারেচার বেশি থাকলে আমাদের আরো কিছু সাইন সিমটম হয়, যেমন হার্ট রেট বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেড়ে যায়। হার্ট রেট দেখা যাবে, নর্মাল হার্ট রেট কত? একটু অ্যাডভান্স কোয়েশ্চেন করি, নর্মাল হার্ট রেট কত? তোদের থেকে 16। কত কত? তোদের থেকে 16। আচ্ছা, আর কেউ? নর্মাল হার্ট রেট কত? 60 সিক্সটি থেকে টু 100 হান্ড্রেড ফিট পানি। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা নর্মাল হার্ট রেট ধরি 60 to 100 বিট পার মিনিট। এটা একক কি? একক সহ কোনো কিছু বললে আপনি একক সহ বলবেন, বিট পার মিনিট। দ্যাট মিনস 60 to 100 বিট পার মিনিট, বিপিএম। হার্ট রেটের একক হচ্ছে বিপিএম। ঠিক আছে, সো এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। কিন্তু যদি আমি বলি এভারেজ হার্ট রেট কত, এভারেজ হার্ট রেট হচ্ছে 72 বিপিএম, 72 বিট পার মিনিট। তো যাদের হাইপার পাইরেক্সিয়া হয় বা হাইপার থার্মিয়া হয়, হ্যাঁ, বা হার্টের কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে, তাদের হার্ট রেট 100-এর থেকে বেশি থাকে। হ্যাঁ, টেম্পারেচার বেশি থাকলেও অনেক সময় 100-এর বেশি থাকে। হ্যাঁ, 120, 125, 130 এরকম হয়ে যায়। তো আমরা যখন কোর টেম্পারেচারটা কমাতে পারি, হ্যাঁ, বডির ভিতরের টেম্পারেচারটা কমাতে পারি, তখন দেখা যায় এই হার্ট রেটটা আবার খুব দ্রুত জায়গায় চলে আসে।
ঠিক আছে, ম্যাজিকের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ান, হাইপোথার্মিয়া। সো হাইপোথার্মিয়াটা হচ্ছে কি, যে আমাদের বডির টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.4 ডিগ্রি ফারেনহাইট থেকে কমে যাবে। তো এই কন্ডিশনটাকে আমরা বলছি হাইপোথার্মিয়া। তো হাইপোথার্মিয়া হলে আমরা কি করি, গ্র্যাজুয়ালি রিওয়ার্মিং করি। গ্র্যাজুয়ালি রিওয়ার্মিং মানে হচ্ছে আমরা ধীরে ধীরে পেশেন্টকে একটু গরম পরিবেশ প্রদান করি। তো গরম পরিবেশ আমরা কিভাবে প্রদান করি, অনেক সময় রুম বন্ধ রেখে আমরা গরম পরিবেশ দিতে পারি। অথবা যদি হসপিটালে হয় সেক্ষেত্রে আমরা ওয়ার্মার পাওয়া যায়, আমরা ওয়ার্মার দিতে পারি। ওয়ার্মার মানে হচ্ছে এক ধরনের প্লাস্টিকের চাদর, সেই চাদরের মধ্যে গরম বাতাস প্রবেশ করানোর সুযোগ থাকে, সিস্টেম থাকে, একটা মেশিন দিয়ে, ওয়ার্মার মেশিন বলে এটাকে। তো ওয়ার্মার মেশিন দিয়ে গরম বাতাস প্রবেশ করানোর সুযোগ থাকে। তো বেসিক্যালি এভাবে আমরা টেম্পারেচারটাকে গ্রাজুয়ালি বাড়ানোর জন্য ম্যানেজমেন্ট করে থাকি। আচ্ছা, এবং আমাদের টেম্পারেচারটা যখন কমে যায়, পেশেন্টের বডি টেম্পারেচারটা যখন 35.5 থেকেও কমে যায়, তখন সাধারণত পেশেন্টের শিভারিং হতে পারে এবং হচ্ছে তার ব্রেনে এটা এফেক্ট করতে পারে। দ্যাট মিনস একটা কনফিউশন একটা স্টেজে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের তাকে মেন্টালি সাপোর্ট দিতে হবে এবং তার যে আশেপাশের লোকজন আছে তাদেরকে একটা মেন্টালি সাপোর্ট দিতে হবে, যাতে করে সে এই জিনিসটা ওভারকাম করতে পারে এবং এই জিনিসটা নেগেটিভ ভাবে না নেয়। ঠিক আছে, এরপরে কি আছে, যে আইভি ফ্লুইড। তো আইভি ফ্লুইড বলতে আসলে এরকম হাইপো থার্মিয়ার কোনো অ্যাকচুয়াল মেডিকেশন নাই। ঠিক আছে, বাট আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে কিসে, রিওয়ার্মিং এর ক্ষেত্রে। তার বডিটাকে কি করতে হবে, গরম করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা হতে পারে কম্বল দিয়ে বা হতে পারে কি দিয়ে, ওয়ার্মার দিয়ে। আচ্ছা নেক্সট ওয়ান, ব্লাড প্রেশার। তো আমরা ব্লাড প্রেশার নিয়ে আমাদের প্রতিনিয়ত হসপিটালে চর্চা, যারা হসপিটালে জব করেন, এখানে ম্যাক্সিমাম আছেন যারা হসপিটালে জব করেন। তো আমাদের ব্লাড প্রেশার নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। তো এটা সবাই জানার কথা, বাট অনেক সময় কি হয়, জানা জিনিস পরীক্ষা আসলে আমরা ভুল করে বসি। তো এই জন্য ভাইটাল সাইন বা আমরা কিছু ইজি টপিক গুলো সামনের দিকে রাখি বা শুরুর দিকে রাখি, যাতে করে যারা দু একটা ক্লাস পরে ভর্তি হবে, তাদের জন্য এই জিনিসগুলা ইজি হয়ে যায় এবং পরবর্তী থেকে মানে পরবর্তী ইম্পর্টেন্ট ক্লাসগুলো থেকে শুরু করতে পারে। এগুলো ইম্পর্টেন্ট, বাট এগুলো ম্যাক্সিমাম জানে। আচ্ছা, নর্মাল রেঞ্জ। আমরা জানি ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ কত, নর্মালি কত জানি আমরা ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ, 120/80 মিলিমিটার। 120/80। হ্যাঁ, আমরা নর্মালি জানি 120/80। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্লাড প্রেশার কয় ধরনের হয়, কয় ধরনের ব্লাড প্রেশার আছে? 2 ধরনের, সিস্টোলিক ডায়াস্টোলিক। 2 ধরনের শিওর? 4 ধরনের। এসবি, সিস্টোলিক আক্তারুল ইসলাম, রিভা, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তো আমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে মেইনলি 4 ধরনের। ঠিক আছে, আমরা এক কথা যে বলি পেশেন্টের বিপি কত, 120/80, পেশেন্টের বিপি কত, 130/70, এটা হচ্ছে কি, এর মধ্যেই দুইটা টাইপ থাকে। ঠিক আছে, এর মধ্যে দুইটা টাইপ কি, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। ঠিক আছে, তো সিস্টোলিক প্রেশার যেটা, সেটাকে বলা হচ্ছে কি টপ নাম্বার বা কি আপার লাইন। আমাদের ব্লাড প্রেশার, সিস্টোলিক প্রেশার মানে হচ্ছে আপার লেভেল অফ ব্লাড প্রেশার, আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে কি লোয়ার বা বটম লেভেল অফ ব্লাড প্রেশার। ঠিক আছে, তো এখন এই দুইটার প্লাস মাইনাস করলে আরো দুইটা জিনিস পাওয়া যায়। তো পাওয়ার প্রেশার নামে আমাদের একটা প্রেশার আছে, সেটা হচ্ছে কি দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার। দ্যাট মিনস সিস্টোলিক প্রেশার যত আছে তার থেকে ডায়াস্টোলিক প্রেশারটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে কি পাওয়া যাবে, পালস প্রেশার পাওয়া যাবে। ঠিক আছে, এই পালস প্রেশার কিন্তু আবার আমাদের বডির যে পালস আমরা দেখি সেই পালস কিন্তু না। এই জায়গাটা আপনারা ভুল করে থাকেন অনেক জায়গায়। ঠিক আছে, তো সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারের ডিফারেন্সটাই হচ্ছে পালস প্রেশার। এটাকে শুধু পালস বলা যাবে না, এটা শুধু পালস বলা যাবে না, এটা হচ্ছে কি পালস প্রেশার। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি মিন প্রেশার, MAP সংক্ষেপে বলা হয় মিন আর্টেরিয়াল প্রেশার। ঠিক আছে, তো মিন প্রেশারটা ক্যালকুলেট করার আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি কেউ জানেন, দেখি কে জানেন?
মিন প্রেশারটা ক্যালকুলেট করার একটা সূত্র আছে, কেউ জানেন? আচ্ছা, আমি বলে দিই, সমস্যা নাই, আমাদের এখানেও দেয় না মনে হয়, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, মিন প্রেশারটা হচ্ছে কি, যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এই দুইটা যোগ করবেন, ঠিক আছে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, এটা হচ্ছে মিন প্রেশার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, যদি সিস্টোলিক যদি 100 হয়, ডায়াস্টোলিক যদি 70 হয়, তাহলে কত? 170। 170 হচ্ছে, 170 কে আমি 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 170 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 85 মনে হয় না? সো এটাই হচ্ছে মিন প্রেশার। সো আমরা মিন প্রেশার এভাবে বের করি। তাহলে আমাদের কি, ব্লাড প্রেশার হচ্ছে কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে কি সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, পালস প্রেশার এবং মিন আর্টেরিয়াল প্রেশার বা এমএপি। সো এখানে আপনারা মাথায় রাখবেন যে পালস প্রেশারটা কখনোই পালস না। পালস প্রেশার ডায়াস্টোলিক এবং সিস্টোলিকের ডিফারেন্স, মানে সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক কত কম বা ডায়াস্টোলিক থেকে সিস্টোলিক কত বেশি, এই মেজারমেন্টটা হচ্ছে পালস প্রেশার, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি মিন প্রেশার। এই মিন প্রেশারটা হচ্ছে কি বোথ কাইন্ড অফ প্রেশার, দ্যাট মিনস সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিকের যোগফল ডিভাইডেড বাই 2। 2 কেন? এভারেজ। হ্যাঁ, এটা হচ্ছে মিন প্রেশারটা হচ্ছে একরকম গড়। তো গড়ের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে যতগুলো আমাদের এলিমেন্ট থাকবে, এলিমেন্ট গুলো যোগফল এবং এলিমেন্টের সংখ্যা দিয়ে ভাগ। সো মিন প্রেশারটা হচ্ছে অন কাইন্ড অফ, কি বললাম, গড়, ঠিক আছে, অন কাইন্ড অফ গড়। আচ্ছা, গড় প্রেশার এক কথায়। আচ্ছা, এখন আসি যে সিস্টোলিকের নরমাল রেঞ্জ কত। সিস্টোলিকের নরমাল রেঞ্জ হচ্ছে 90 থেকে 120, মানে 90 থেকে 120 হচ্ছে কি সিস্টোলিক প্রেশারের নরমাল রেঞ্জ। ডায়াস্টোলিক প্রেশারের নরমাল রেঞ্জ কত? 60 টু 80। হ্যাঁ, ডায়াস্টোলিক প্রেশার নরমাল রেঞ্জ হচ্ছে 60 টু 80 মিলিমিটার এইচজি। আচ্ছা, এরপর কি আছে? মিন আর্টেরিয়াল প্রেশার নরমাল রেঞ্জ হচ্ছে 70 টু 100 মিলিমিটার এইচজি। সো আপনারা অবশ্যই এটা বলার ক্ষেত্রে এর একক সহ বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি অ্যাবনর্মালিটিস। অ্যাবনর্মালিটিস হচ্ছে ব্লাড প্রেশারের ক্ষেত্রে সাধারণত দুইটা হয়ে থাকে, একটা হচ্ছে হাইপার টেনশন, একটা হচ্ছে হাইপোটেনশন। কোনো পেশেন্টের যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যায়, তখন আমরা সেটাকে বলি হাইপার টেনশন। দ্যাট মিনস হাইপার মানে বেশি, টেনশন মানে কি? টেনশন, মাথার টেনশন নাকি? টেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার, আমরা এখানে টেনশন মানে বোঝাই ব্লাড প্রেশার। সো হাইপার টেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার বেশি। আমরা সংক্ষেপে অনেক সময় লিখি এইচটিএন। আমরা সংক্ষেপে মেডিকেল ভাষায় কি লিখি? এইচটিএন, হাইপার টেনশন। আচ্ছা, ব্লাড প্রেশার যদি 130/80 এর উপরে উঠে যায়, তখন আমরা সেটাকে হাইপার টেনশন বলি। হাইপোটেনশন কখন বলবো? যখন 90/60 মিলিমিটার এইচজি থেকে কমে যায়, তখন আমরা সেটাকে বলবো কি? হাইপোটেনশন। আচ্ছা, আমরা এখন দেখি যে কি কি কারণে হাইপারটেনশন হয়ে থাকে। এখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসে, যে নিচের কোনটি হাইপারটেনশনের কারণ। হাইপারটেনশনের কারণ নিচের কোনটি, এখান থেকে আমাদের কোশ্চেন আসে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। ওবিসিটি। অবিসিটি মানে হচ্ছে কি অতিরিক্ত মুটিয়ে যাওয়া। অতিরিক্ত মুটিয়ে যাওয়া নাকি আমাদের বডির ওয়েট, আমাদের বডির ওয়েট আমাদের হাইট হাইট অনুযায়ী একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, তাই না? সেটাকে আমরা কি বলি? বিএমআই দিয়ে মেজারমেন্ট করি। কি দিয়ে মেজারমেন্ট করি? বিএমআই, বিএমআই দিয়ে মেজারমেন্ট করি, ঠিক আছে? কিন্তু বিএমআই অনুযায়ী যদি দেখি যে না, পেশেন্ট হচ্ছে ওবিস, মানে পেশেন্টের বডি ওয়েট স্বাভাবিকের চেয়ে বেশি, তখন সেটা কি হতে পারে? হাইপার টেনশন বা বডির টেম্পারেচার বেশি থাকার একটা কারণ হতে পারে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, হাই সল্ট ইনটেক, আমরা যদি খুব বেশি পরিমাণে লবণ খাই,
লবণের মধ্যে কি থাকে? আচ্ছা, লবণের সংকেত কি, কে বলতে পারবেন? NaCl। NaCl আছে। Na মানে কি? সোডিয়াম। Cl মানে হচ্ছে ক্লোরিন। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড। থ্যাংক ইউ সো মাচ। সো সোডিয়ামের পরিমাণ কম বেশি কারণে আমাদের বডিতে কি হয়, ব্লাড প্রেশারও কিছুটা ফ্লাকচুয়েট করে। সো বডিতে যদি সোডিয়াম বেশি থাকে, প্রেশারও বেশি থাকে। বডিতে যদি সোডিয়াম কমে যায়, প্রেশার কমে যায়। হ্যাঁ, এই জন্য দেখা যায় অনেক সময় যাদের ডায়ালাইসিস এক্সপিরিয়েন্স আছে, আপনাদের কারো কোনো রিলেটিভস বা আপনারা যারা ডায়ালাইসিসে কাজ করেন, যারা আছেন, তারা দেখবেন যে যখন ডায়ালাইসিস দেয় তো তখন সোডিয়াম একটা নির্দিষ্ট লেভেলে রাখা থাকে। তো যখন আপনাদের পেশেন্টের হচ্ছে ডায়ালাইসিসের সময় পেশেন্টের বিপি কমে যায়, তখন আমরা কি করি, সোডিয়াম একটু বাড়ায় দিই। সোডিয়াম একটু বাড়ালে তখন আমার বিপি বেড়ে যায়। ঠিক আছে? তো এটা আমরা করে থাকি। দ্যাট মিনস হাই সল্ট ইনটেক ইজ এ কজ অফ হাইপারটেনশন। সো আমাদের অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়াটা আমাদের কি বডির জন্য খুবই ক্ষতিকারক, আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকারক। তো লবণটা যত কম খাওয়া যায় তত ভালো। ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে কাঁচা লবণ যত কম খাওয়া যায় তত ভালো। নেক্সট ওয়ান, স্ট্রেস। যখন কোনো ব্যক্তি স্ট্রেস বা প্রচন্ড মানসিক চাপের মধ্যে থাকে, তখন তার ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। তখন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। সাধারণত দেখা যায় আমরা যখন হসপিটালে স্ট্রেচার মেনটেন করি, হ্যাঁ, স্ট্রেচার মেনটেন বলতে বোঝাচ্ছি যে কোনো একটা পেশেন্ট আমাদের ওয়ার্ড থেকে অন্য কোথাও শিফট করি, বা হচ্ছে কোনো একটা প্রসিডিউরের জন্য আমরা নিয়ে যাই, ওটিতে নিয়ে যাই বা কোনো একটা কেবিনে নিয়ে যাই, বা সামথিং সামথিং কোথাও নিয়ে যাই। তো সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথে যদি ব্লাড প্রেশারটা আমরা মেজার করি বা বিপি দেখা হয়, তখন আমরা দেখি ব্লাড প্রেশারটা অনেক বেশি। দ্যাট মিনস ওই পেশেন্টটা কি থাকে, তখন একটু স্ট্রেসের মধ্যে থাকে। হ্যাঁ, ওঠানামা করানোর সময় একটু স্ট্রেসের মধ্যে থাকে। হার্ট রেট একটু বেশি কাজ করে। দ্যাট মিনস হার্ট রেটও বেশি থাকে। তো দ্যাট মিনস এক কথা হচ্ছে ওবেসিটি, হাই সল্ট ইনটেক, স্ট্রেস, এই তিনটা কারণে আমাদের পেশেন্টদের ব্লাড প্রেশার অনেক সময় বেশি থাকে। আচ্ছা, এরপরে কি আছে? সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইলটা কি বোঝাচ্ছে? যদি আমরা আমাদের নিয়ম অনুযায়ী না চলি, নিয়মাফিক আমরা সবকিছু না করি, সেক্ষেত্রেও ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। জেনেটিক কারণেও ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। যেমন ফ্যামিলিগত ভাবে অনেকের ব্লাড প্রেশার বেশি থাকে, তো সেটা জেনেটিক্যালি। ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ, কিডনি ডিজিজের ক্ষেত্রেও ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। এন্ডোক্রাইন ডিজঅর্ডারের ক্ষেত্রেও ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। তো কিডনি ডিজিজের ক্ষেত্রে কেন ব্লাড প্রেশার বেশি থাকে জানেন? আচ্ছা, কিডনি ডিজিজের ক্ষেত্রে হয় কি, আমাদের কিডনির কাজ কি, কাজ হচ্ছে আমাদের বডি থেকে উম, কি অতিরিক্ত যে বজ্র পদার্থ গুলো বের করে দেওয়া ইউরিনের মাধ্যমে, এবং আমাদের বডির ভাইটাল একটা ওয়ার্ক, কি ওয়ার্ক? ইলেকট্রোলাইট ব্যালেন্স করা। হ্যাঁ, সেই ইলেকট্রোলাইটটা ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সোডিয়াম বেড়ে যায়, ম্যাগনেসিয়াম হয়তো বেড়ে গেল, বা আদার্স কোনো ইলেকট্রোলাইট কমে গেল। তো এই জিনিসগুলোর কারণে ব্লাড প্রেশার অনেক সময় বেড়ে যেতে পারে। এন্ডোক্রাইন ডিসঅর্ডারটা হচ্ছে আমাদের বডির হরমোনাল কারণে, বিভিন্ন হরমোনাল কারণেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট, ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। সো হাইপারটেনশন কোনো পেশেন্টের হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাজ এ নার্স কি করতে পারি? অ্যাজ এ নার্স আমরা কি করবো, রেগুলারলি ব্লাড প্রেশার চেক আপ দিব, চেক আপ দিয়ে দেন ডক্টরকে জানাবো। এবং হচ্ছে আমরা নর্মালি যাদের হচ্ছে হসপিটালাইজ পেশেন্ট না, তাদেরকে আমরা কি অ্যাডভাইস দিব? হ্যাঁ, খুব ভালো লাইফস্টাইল লিড করার, ভালো ডায়েট মেনটেন করার, রেগুলারলি এক্সারসাইজ করার, এগুলো আমরা উইদাউট হসপিটালাইজ পেশেন্ট অ্যাডভাইস করতে পারি। এনকারেজ মেডিকেশন, এবং যদি দেখি যে না কন্টিনিউয়াস তার প্রেশার খুব বেশি থাকছে উইদাউট জেনেটিক্যাল কজ, তো আমরা সেক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী কিছু মেডিকেশন তাদেরকে সাজেস্ট করতে পারি। আচ্ছা, কি কি মেডিকেশন আছে আমাদের যারা হসপিটালাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা কি কি মেডিকেশন দিয়ে থাকি? কি কি মেডিকেশন দিয়ে থাকি? সাধারণত হসপিটালে আমরা যেটা দিয়ে থাকি, হ্যাঁ, অ্যামডোকাল, এই ধরনের মেডিকেশন দিয়ে থাকি। সরি, অ্যামডোকাল বলছি, অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন টাইপের আমরা মেডিকেশন দিয়ে থাকি। এরপরে ডায়োরেটিক্স কিছু মেডিকেশন দিয়ে থাকি। ডায়োরেটিক্স কি কি? যেমন ল্যাসিক্স দিলে অনেক সময়। ল্যাসিক্স মানে কি? ল্যাসিক্স ওয়ান কাইন্ড অফ ডাইইউরেটিক্স, দ্যাট মিনস আমাদের ইউরিন আউটপুটটাকে বাড়ায়। সো ডায়োরেটিক্স দিয়ে থাকি। সো ইউরিন আউটপুট বাড়লে
বা ইউরিন আউটপুট যদি মানে হয়, তো সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টের বিপিটা গ্রাজুয়ালি কমে আসে। সো হাইড্রো ক্লোরো থায়াজাইড দিয়ে থাকি, হাইড্রোক্লোর থায়াজাইড, এই ধরনের ড্রাগগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া কি আছে, এসসিই ইনহিবিটরস। এসি ইনহিবিটরস কি, লিসিনোপ্রিল, অ্যামিপ্রিল, ক্যাপটোপ্রিল, এই ধরনের মেডিকেশন দিয়ে থাকি। এরপর কি আছে, বিটা ব্লকার। বিটা ব্লকার কি কি আছে, মেটোপ্রোলাল, মেসোপ্রোলাল, হ্যাঁ, সালবিটামল, এই ধরনের মেডিকেশন আমরা দিয়ে থাকি। সরি, সালবিটামল না, এই ধরনের। এরপরে কি আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে কি, অ্যামলোডিপিন। তো এটার মাধ্যমে আমরা মেডিকেশন এইগুলো দেওয়ার মাধ্যমে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার কমাতে পারি। আচ্ছা, এরপর আছে কি, আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেই নাই, মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার কমানোর জন্য আমরা পজিশন, অনেক সময় আমরা পেশেন্টের পজিশন চেঞ্জ করার মাধ্যমে ব্লাড প্রেশারটা কমাতে পারি। এখন বলেন তো, হাইপার টেনশন হলে পেশেন্টকে কোন পজিশন রাখতে হয়? হাইপার টেনশন হলে পেশেন্টকে কোন পজিশনে রাখতে হয়? কে কে বলতে পারবেন? একটু দ্রুত, আমাদের ক্লাস কিন্তু একদম শেষের দিকে। বলেন বলেন বলেন, এটা এটা সবার জানার কথা। হাইপার টেনশন হলে অ্যাজ এ নার্স আমরা অনেকেই এখানে হসপিটালে জব করি। লেফট ল্যাটেরাল পজিশন। লেফট লেটারাল পজিশন। আর কেউ? আর কেউ? আর নাই? আর কেউ নাই? হুম? আর কেউ নাই বলার? সেমি ফাউলার পজিশন। সেমি ফাউলার এতক্ষণ পরে আসছেন, থ্যাংক ইউ সো আমি মাচ। অসুস্থ তো, আগে আচ্ছা, বয়স সমস্যা নেই, দিতে যাচ্ছি না ঠিক এখানে। আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সাধারণত ব্লাড প্রেশার যখন কম থাকে তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা পাটাকে একটু কি করি, এলিভেট করি, উঁচু করে রাখি। তাহলে কি ব্লাড প্রেশারটা অনেক সময় বাড়ে। সেম বিপরীতটা, ঠিক আছে। এছাড়াও আমরা কি করি, আমরা সেমিফাইলার্স পজিশনে রাখি। এছাড়াও আমরা কি করি, পেশেন্টটাকে একটু বেশি ফ্লুইড খেতে দেই, বা সোডিয়াম, সোডিয়াম কমানোর জন্য কি, আমরা সাধারণত সোডিয়াম কমানোর জন্য বেশি পরিমাণে ফ্লুইড খেতে দিই। এবং ফ্লুইড খেলে সোডিয়ামটা কমে যায়, সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা অনেক সময় কমে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আসি কজেস অফ হাইপোটেনশন। হাইপোটেনশন আসলে হ্যাঁ, কি কারণে হয়? হাইপোটেনশন সাধারণত ডিহাইড্রেশনের কারণে হয়। বডিতে পানির পরিমাণ অতিরিক্ত কমে গেলে তখন ডিহাইড্রেশন হয়, তাকে আমরা বলি ডিহাইড্রেশন। তো তখন হাইপোটেনশন হতে পারে। সিভিয়ার ব্লাড লস হলে, কোনো ইনজুর্ড পেশেন্টের যদি সিভিয়ার ব্লাড লস হয়, হার্টে কোনো প্রবলেম থাকে, সিভিয়ার ইনফেকশন হয়, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে আমাদের হাইপোটেনশন হতে পারে। আচ্ছা, হাইপোটেনশন হলে আমরা কি করি, এই দেখেন এখানে দিছে, হাইপোটেনশন হলে এলিভেট লেগস টু প্রমোট ব্লাড ফ্লো। দ্যাট মিন্স আমরা পাটাকে কি করি, উপরের দিকে রাখি। হাইপোটেনশন হলে কি করি, পাটাকে উপরের দিকে রাখি এবং মাথাটাকে নিচের দিকে রাখি। দ্যাট মিন্স সেমি ফাউলার্স পজিশন এর বিপরীত পজিশনটা। সেমি ফাউলার্স বা ফাউলার্স পজিশনের বিপরীত পজিশন কি, পাটা উপরের দিকে উঠানো, মাথাটা নিচের দিকে নামানো। তো এরকম পজিশনে করলে আমাদের প্রেশারটা আবার কি রেইজ করে। আচ্ছা, এরপরে কি বলছে, যে আমরা প্রচুর পরিমাণে পানি পান করাবো। তাহলে কি হবে, তাহলে ডিহাইড্রেশন পেশেন্টদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি পান করাবো, তাহলে অনেক সময় পেশেন্টের প্রেশার উঠতে পারে। ঠিক আছে। এছাড়াও আমরা প্রতিনিয়ত কি করব, ভাইটাল সাইন দেখবো, দ্যাট মিন্স ব্লাড প্রেশার চেক করবো, এবং সেই অনুযায়ী আমরা ডক্টরকে জানাবো, যদি প্রয়োজন হয় মেডিকেশন দিব। তো সাধারণত মেডিকেশন আমরা কি কি দেই, সাধারণত মেডিকেশন আমরা কি দেই, ফ্লুইডোকর্টিসন এবং হচ্ছে মিডোড্রিন, এই ধরনের মেডিকেশন আমরা ব্লাড প্রেশার কমে গেলে দিয়ে থাকি। আচ্ছা, আমরা সাধারণত হসপিটালে আরো কিছু মেডিকেশন দিয়ে থাকি ব্লাড প্রেশার বাড়ানোর জন্য, যেমন নর অ্যাড্রেনালিন। কি মেডিকেশন, নর অ্যাড্রেনালিন, সংক্ষেপে আমরা বলি নরেট। পেশেন্টকে এত এমএল পার আওয়ারে নরেট দিয়ে দাও, এরকম বলি যে এই কয়টা দিয়ে বানাই, এত এমএল পার আওয়ারে নরেট দিয়ে দাও। বাট আমরা কি করি, নর অ্যাড্রেনালিন আমরা কি করি, ম্যাক্সে চালাই।
ম্যাক্সে দিয়ে থাকি পেশেন্টকে। যদি আমরা নর অ্যাড্রিনালিন দিই তাহলে সেক্ষেত্রে কিসে দেই? ম্যাক্সে দেই। সো নর অ্যাড্রিনালিনের ম্যাক্স ডোজ হচ্ছে কি সর্বোচ্চ 1 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। নর অ্যাড্রিনালিনের ম্যাক্স ডোজ কত? 1 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এটা হচ্ছে নর অ্যাড্রিনালিনের কি ডোজ? ম্যাক্স ডোজ। তো এটা সাধারণত সিভি লাইনে আমরা চালাই। যদি সিভি লাইন না থাকে পেরিফেরালি আমরা কি করি? পেরিফেরালি আমরা খুব লো ডোজে চালাই, যেমন 0.02, সাধারণত 0.01 থেকে 0.02 বা 0.03 অথবা 0.3 বা 0.2 এরকম ডোজে আমরা চালাই। 0.2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, খুবই কম। তো এরকম ডোজে আমরা সাধারণত পেরিফেরাল, দ্যাট মিনস আইভি ক্যানুলা থাকলে, ভালো ক্যানুলা থাকলে আমরা পেরিফেরালি নরেট চালাই, অথবা নরঅ্যাড্রিনালিন ড্রাগটা পেরিফেরালি না চালানো বেটার, কারণ এটা আমাদের ভেইনকে ক্লজ করে দিতে পারে, ভেইন ড্যামেজ করে দিতে পারে। ঠিক আছে, এই ধরনের ড্রাগ। কি কি ড্রাগ ভেইন ড্যামেজ করতে পারে? আমরা একটু ফার্মাকোলজির মধ্যে ঢুকে গেলাম না? কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমরা যদি পেরিফেরালি চালাই আমাদের ভেইনটাকে ড্যামেজ করে দিতে পারে, যেমন নরঅ্যাড্রিনালিন একটা। ঠিক আছে, এরপর আছে কি সোডিবাইকার্ব, দ্যাট মিনস সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এই ধরনের ড্রাগ। এরপর আছে কি পটাশিয়াম, দ্যাট মিন কেসিএল, পটাশিয়াম ক্লোরাইড। এটা যদি আমরা কি পেরিফেরালি দেই তাহলে পেশেন্টের অনেক যন্ত্রণা হয়, এবং কিছু সাইড ইফেক্ট হয়, যেমন র্যাশ হয়ে যেতে পারে, রেডনেস হয়ে যেতে পারে, এবং এট লাস্ট ওই ভেইনটা কোলাপস করতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা দেখি কি আচ্ছা, ব্লাড প্রেশার বাড়ানোর ড্রাগ নিয়ে আলোচনা করছিলাম, তাই কি বললাম? নর অ্যাড্রিনালিন। এরপর আছে কি ডোপামিন, ডোপামিন দিয়ে থাকে। এরপরে কি আছে? ডোবুটামিন দিয়ে থাকে। আচ্ছা, এই ড্রাগগুলো আমরা ম্যাক্সে চালাই, নির্দিষ্ট ডোজে চালাই। আচ্ছা, আর কি ড্রাগ আছে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য? অনেক সময় অ্যাড্রিনো আমরা চালাই, অ্যাড্রিন দিলেও অনেক সময় ব্লাড প্রেশার বাড়ে। অ্যাড্রিনো আমরা চালাই। এগুলোকে বলা হয় কি ড্রাগ? আইনোট্রপ। এগুলোকে বলা হয় কি ড্রাগ? আইনোট্রপ। ঠিক আছে, যাই হোক, আমরা এগুলো জিনিস পরে আবার সুযোগ পেয়ে জানবো ফার্মাকোলজির মধ্যে। রেসপিরেটরি রেট কত আমাদের নরমাল? রেসপিরেটরি রেট নরমাল কত? 12 থেকে 20। 12 থেকে 20 আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা সবাই বলার কথা। আমাদের রেসপিরেটরি রেট হচ্ছে 20 পর্যন্ত আমাদের নরমাল। 20 বেশি চলে গেলে তখন আমরা সেটাকে আমরা অ্যাবনরমাল ধরি, বা ট্যাকিপনিয়া বলে, ট্যাকিপনিয়া। তো আমাদের রেসপিরেশনের 4টা টাইপস, কি কি? ইউপেনিয়া, ট্যাকিপনিয়া, ব্র্যাডিপনিয়া এবং ডিজনিয়া। ঠিক আছে, তো ডিজনিয়াটা হচ্ছে কি ডিফিকাল্টি অর ডিসকমফোর্ট ইন ব্রেথিং। যারা হসপিটালে কাজ করেন তারা দেখবেন, বিশেষ করে কার্ডিয়াক মনিটর লাগানো থাকে, দেখবেন যে পেশেন্ট যদি ঠিকভাবে রেসপিরেশনারি রেট কাজ না করে বা রেসপিরেশন না নিতে পারে, সেক্ষেত্রে একটা অ্যালার্ম দেয়। কি অ্যালার্ম? অ্যাপনিয়া। একদম রেড স্ক্রিনে লেখা থাকে, রেড কালারে লেখা থাকে কি? অ্যাপনিয়া। দ্যাট মিনস পেশেন্ট রেসপিরেটরি রেটটা ঠিকভাবে নিচ্ছে না। ঠিক আছে, আবার যখন খুব বেশি র্যাপিড হয়ে যায় তখন 20-এর বেশি হয়ে যায়, ওটা অনেক সময় সেট করা থাকে 20 বা 12, তখন ওই রেঞ্জের বেশি হয়ে গেলে তখন অ্যালার্ম দিয়ে থাকে। সো আমরা সাধারণত ট্যাকিপেনিয়া কত ধরি? 20-এর বেশি হলে ট্যাকিপেনিয়া, এবং ব্র্যাডিপেনিয়া কত ধরি? 20-এর কম হলে। ঠিক আছে, আচ্ছা, নরমাল কত, মানে এভারেজ কত? এভারেজ কত রেসপিরেটরি রেট? এভারেজ কত? গড় কত? 12 থেকে 20 ব্রেথ পার মিনিট। 12 থেকে 20 তো এটা নরমাল রেঞ্জ। গড় কত? এভারেজ কত? 16। 16। রাইট। আচ্ছা, মেজারমেন্ট হচ্ছে কি আমরা সাধারণত চেস্টের দিকে তাকালেই বুঝতে পারি যে আসলে পেশেন্টের কত রেটে নিচ্ছে। আমরা একটা পেশেন্টের কাছে যদি যাই, আমরা যদি পেশেন্টের সাথে কথা বলতে বলতে পেশেন্টের হাতটা ধরি, এরকম হাতটা ধরে আমরা যদি পেশেন্টের দিকে একটু মুখের দিকে তাকাই, একটু যদি দেখি, চেস্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা একসাথে অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারবো। আমরা এই হাতের মাধ্যমে পালস দেখতে পারবো, চোখ দিয়ে আমরা পেশেন্টের রেসপিরেটরি রেট দেখতে পারবো, এবং তার সাথে আমরা কথা বলছি, কথা বলার মাধ্যমে আমরা কি করতে পারবো? জিসিএস ও কাউন্ট করে ফেলতে পারবো। তার মানে শুধুমাত্র পেশেন্টের কাছে যাওয়ার সাথে সাথে আমরা এই কয়টা জিনিস কিন্তু করে ফেলতে পারবো। এবং আরেকটা ম্যাজিক্যাল এখানে টার্ম আছে, সেটা হচ্ছে এই পালস দেখার মাধ্যমে আমরা কিন্তু ব্লাড প্রেশার সম্পর্কে একটা ধারণা পাবো।
যে ব্লাড প্রেশারটা কেমন আছে পেশেন্টের, এটা মেজারমেন্ট করার একটা ওয়ে আছে, পরে এক সময় সুযোগ পেলে আমরা বুঝাই দিব। ঠিক আছে, তো একটা পেশেন্টের কাছে যখন আমরা যাব, কুশল বিনিময় করব, তখন আমাদের এটা নৈতিক দায়িত্ব যে তার ভাইটালসটা আমাদেরকে জানা। তো ভাইটালসটা জানতে হলে আমাদের প্রথমেই কি করতে হবে, তার বগলে একটা টেম্পারেচার মেজারমেন্টের জন্য থার্মোমিটার দিয়ে দিব, দিয়ে দিয়ে আমরা হাতটা ধরে পেশেন্টের সাথে একটু কুশল বিনিময় করব, এবং হাতটা ধরার মাধ্যমে আমরা পালস দেখে নিব, চোখ দিয়ে রেসপিরেটরি রেট দেখে নিব। তো দ্যাট ইজ দ্য ফরজ কাজ ফর নার্স। ঠিক আছে, তো আমাদের এটা অবশ্যই কর্তব্য প্রত্যেকটা পেশেন্টের ভাইটালস খুব সুন্দরভাবে দেখা। তো আমরা অবজার্ভ করার মাধ্যমে দেখতে পারি, অথবা স্টেথোস্কোপ দিয়ে আমরা দেখতে পারি। অনেক সময় বেবিদের ক্ষেত্রে আমরা ঠিকভাবে বুঝতে পারি না যে আসলে কিরকম রেটে চেস্ট কম্প্রেশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা স্টেথোস্কোপ দিয়ে দেখতে পারি। অথবা যারা ডাইং পেশেন্ট বা হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট, ইনটিউবেশনের পেশেন্ট, তাদের আমরা সাধারণত রেসপিরেটরি রেটটা চেস্টের দিকে তাকাই বুঝতে পারেন অনেক সময়, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখবো, স্টেথোস্কোপ দিয়ে আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা অ্যাবনরমালিটি কি কি আছে? অ্যাবনরমালিটি দুইটা সাধারণত, ট্যাকিপেনিয়া এবং ব্র্যাডিপেনিয়া। ডিসনিয়াও একটা অ্যাবনরমালিটি। ঠিক আছে, তো এটা সম্পর্কে তো আমরা বললাম। আচ্ছা ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্টটা কি দিব? যদি পেশেন্টের রেসপিরেটরি রেট কম বেশি হয়, সেক্ষেত্রে কি ম্যানেজমেন্ট দিব? মেডিকেশন। তো মেডিকেশনের পূর্বে আমরা কিছু জিনিস আমরা দেখবো। আমরা প্রথমে মেডিকেশনে যাব না, সর্বপ্রথম আমরা ফিজিক্যালি আমরা ট্রাই করবো পেশেন্টের কন্ডিশনটা রেজ করার জন্য, কমফোর্ট করার জন্য, এবং যদি সেক্ষেত্রে না হয় দেন আমরা মেডিকেশনে যাব। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে তার এয়ারওয়ে ঠিক আছে কিনা, এয়ারওয়ে কোনো কোলাপস করেছে কিনা, বা এয়ারওয়েতে কোনো অ্যাবস্ট্রাকশন আছে কিনা, বা পেশেন্টের হচ্ছে খাবার দিতে গিয়ে অ্যাসপিরেট হয়েছে কিনা, কাশি দিয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা অবজার্ভ করবো। এবং অবজার্ভ করার পর আমরা পেশেন্টকে ওয়েল পজিশন, দ্যাট মিনস হাই ফাউলার্স পজিশনে রাখবো। হাই ফাউলার্স পজিশনে রেখে আমরা পেশেন্টকে কাশি দিতে বলবো, এয়ারওয়েটা ক্লিন করে দিব। এগুলো হচ্ছে আমাদের নার্সিং ম্যানেজমেন্টের ফার্স্ট সাইড। এরপর আমরা আসবো কি মেডিকেশনে। ঠিক আছে, যদি আমরা দেখি যে না তারপরও তার ব্রিথিংটা ঠিকভাবে হচ্ছে না, এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, তখন আমরা দেখবো যে কি মেডিকেশন দেওয়া যায়। আমরা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী কিছু মেডিকেশন দিব, যেমন ব্রঙ্কোডাইলেটরস। হ্যাঁ, অনেক সময় আমরা মেডিকেশনেও যাই না, মেডিকেশনে যাওয়ার আগে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা নেবুলাইজেশন দিয়ে থাকি। কি দিয়ে নেবুলাইজেশন দিয়ে থাকি? সালবিউটামল। সালবিউটামল কি? উইন্ডেল প্লাস। আর কি আছে? বডিকট, পিউরিসল। এই ধরনের ড্রাগ দিয়ে আমরা কি করি, নেবুলাইজেশন দিয়ে থাকি। পিউরিসলটা কখন দেই? পিউরিসলটা সাধারণত যদি আমরা দেখি যে না তার বুকে, যদি আমরা স্টেথোস্কোপ দিয়ে দেখি যে খুব বেশি পরিমাণে ঘর ঘর শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, হ্যাঁ শুকনো কাশি আছে, তখন আমরা পিউরিসল দিয়ে থাকি। যখন দেখি যে না হার্ট রেট কম এবং হচ্ছে পেশেন্টের ডিসকমফর্ট আছে, তখন আমরা সাধারণত উইন্ডেল প্লাস দিয়ে থাকি। এবং যখন দেখি যে না এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, তখন আমরা বডিকট বা হচ্ছে মিউকোমিস্ট দিয়ে নেবুলাইজ করে থাকি। মিউকোমিস্ট আমরা কাশি বা শুকনো কাশির ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, এবং মিউকোমিস্ট দিলে বা পিউরিসল দিলে ওই শুকনো কাশি অনেক সময় বের হয়ে আসে, এবং দ্যাট মিনস এয়ারওয়ে ক্লিন হয়ে গেলে রেসপিরেটরি রেটটাও খুব ভালো কাজ করে। সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যাবো মেডিকেশনে। তো মেডিকেশন কি কি? ব্রঙ্কোডাইলেটরস, কর্টিকোস্টেরয়েড, এবং কিছু অ্যান্টিবায়োটিক এখানে বলেছি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক গুলো আমরা দিতে পারি। ঠিক আছে, এরপরে যদি দেখি যে না কন্টিনিউয়াসলি তার এরকম হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, তখন আমরা একটা এক্স রে নিতে পারি। যে এক্স রেতে আমরা দেখতে পারি যে তার লাংসের অবস্থা কেমন আছে। তো লাংসের অবস্থা যদি খারাপ হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ম্যানেজমেন্ট দিব। আচ্ছা, বা অক্সিজেন থেরাপি দিব। অনেক সময় অক্সিজেন থেরাপি দিলেও পেশেন্টের রেসপিরেটরি রেটটা উঠে যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি পালস। ঠিক আছে, তো পালসটা কি? পালস হচ্ছে আমাদের হার্ট রেট। হার্ট প্রতি মিনিটে কতবার পাম্প করছে বা বিট করছে, সেটাই হচ্ছে পালস রেট। ঠিক আছে, একটু আগে আমরা দেখেছিলাম পালস প্রেসার, সেটা আর পালস রেট, এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, তো পালস রেটটা কি? পালস রেট হচ্ছে আমাদের হার্ট কি পরিমাণে বা প্রতি মিনিটে কতবার করে বিট করছে বা কম্প্রেস হচ্ছে বা কম্পন হচ্ছে, সেটাকে আমরা বলি পালস। পালস আমরা মানে কোন কোন জায়গায় দেখি, এই জায়গা থেকে একটা আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, এখানে একটু ইম্পর্টেন্ট, একটু খুব গুরুত্ব সহকারে দেখবে। রেডিয়াল পালস, হ্যাঁ আমরা রেডিয়ালে দেখি। ক্যারোটিড পালস, ক্যারোটিড দেখি। ব্রাকিয়াল পালস, ফিমোরাল পালস, পপ্লিটিয়াল পালস, ডরসালিস পেরিস এবং পোস্টেরিয়র টিবিয়াল পালস।
এই কয়েকটা সাইডকে আমরা হচ্ছে পালস দেখে থাকি। কি কি সাইড? রিস্ট, নেক, ইনার এলবো, গ্রয়েন, বিহাইন্ড দ্য নি, টপ অফ দ্য ফুট অ্যান্ড ইনসাইড অফ দ্য অ্যাঙ্কেল। ঠিক আছে, এই কয়েকটা জায়গায় আমরা সাধারণত পালস দেখে থাকি। আচ্ছা, এরপর আসি কমন অ্যাবনর্মালিটি। কমন অ্যাবনর্মালিটিস মানে হচ্ছে পালস কমে গেলে বা বেড়ে গেলে কি ধরনের অ্যাবনর্মালিটিস হয়, বা আমরা সেটাকে কি নামে ডাকি? ট্যাকিকার্ডিয়া। পালস রেট যদি খুব বেড়ে যায় তখন সাধারণত আমরা তাকে বলি কি? ট্যাকিকার্ডিয়া। দ্যাট মিন্স কার্ডিয়া মানে আমরা কি জানি যে হার্ট রিলেটেড, ট্যাকি মানে হচ্ছে বেশি, দ্যাট মিন্স ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেট বেড়ে গেছে। তো হার্ট রেট নর্মাল রেট আমরা কত জানি? 60 to 100 এর ওপর 100। 100 এর 72 beat per উপরে যদি চলে যায় তখন আমরা minute। সেটাকে বলবো ট্যাকিকার্ডিয়া। আবার যদি 60 নিচে চলে আসে তখন আমরা সেটাকে বলবো ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি কি? উইথ পালস। আমরা পালস দেখার সাথে সাথে আমরা পালসের আরো কিছু জিনিস দেখি। রেট, রিদম, ভলিউম। এখানে জিনিসটা নাই, বাট আমরা এই জিনিসটাও দেখি। কি কি দেখি? পালসের কি কি দেখি আমরা? রেট, রিদম, ভলিউম। রেটটা কি? যে পালস কততে রেট নিচ্ছে। আমরা সাধারণত পালস অক্সিমিটার দিয়ে দেখি, যে কততে রেট নিচ্ছে। যদি দেখি যে না 60 না 75, দ্যাটস এনাফ, নর্মাল। এবং দেখি রিদম। রিদম মানে কি? যে কোন রিদমে বিট করছে, একবার খুব বেশি বিট করছে, আবার কম বিট করছে, নাকি সবগুলো বেটই সমান আছে। এই জিনিসটা আমরা দেখি। যদি একবার খুব বেশি বিট করে, একবার একটু কম বিট করে, একবার খুব বেশি বিট করে, আবার পরপর কয়েকটা বেশি বিট নিল, আবার একটা কম বিট করছে, দ্যাট ইজ অ্যাবনর্মাল বিট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত একটা ইসিজি নিয়ে থাকি, এবং ইসিজি নিয়ে পরবর্তীতে আমরা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ইকোকার্ডিওগ্রামও করে থাকি। ঠিক আছে, তো তাইলে কি বলছি? পালস দেখার সাথে সাথে আমাদের কি কি দেখতে হবে? পালসের রেট, রিদম এবং ভলিউম। আচ্ছা, ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে যে কতটা বেশি। রিদম মানে হচ্ছে যে কতটুকু পর পর। রিদম মানে হচ্ছে কতক্ষণ পর পর বিটটা নিচ্ছে, কতক্ষণ পর পর অ্যাবনর্মাল বিটটা নিচ্ছে। আর রিদম, ভলিউমটা হচ্ছে কত জোরে বিটটা নিচ্ছে। হ্যাঁ, প্রথম বিটটা কত জোরে নিচ্ছে এবং পরের বিটটা কত জোরে নিচ্ছে, এই জিনিসটা মেজার করা। তো এই অনুযায়ী আমরা আসলে পালসটাকে মেজার করে থাকি, এবং সেই পালস রেট অনুযায়ী আমরা তাকে মেডিকেশন দিয়ে থাকি। যদি অ্যাবনর্মালিটিস থাকে আমরা মেডিকেশন দিয়ে থাকি, বা ফার্দার ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী আমরা পেশেন্টের কেয়ার দিয়ে থাকি। আচ্ছা, এরপরে কি আছে? অক্সিজেন স্যাচুরেশন। আমাদের লাস্ট টপিক হচ্ছে কি? অক্সিজেন স্যাচুরেশন। তো অক্সিজেন স্যাচুরেশনের নর্মাল রেঞ্জ হচ্ছে 95 to 100%। ঠিক আছে, এটা আমরা পার্সেন্ট হিসেবে কাউন্ট করি। তো এইখানে দেখেন ছোট্ট করে লেখা আছে SpO2। SpO2 মানে কি বোঝায় একটু বলেন তো? কেউ কি জানেন SpO2 মানে কি বোঝায়? আমরা সাধারণত সবাই জানি যে 100% স্যাচুরেশন কাকে বলে? পালস অক্সিমিটার স্যাচুরেশন পালস অক্সিমিটার। আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। আমি প্রত্যেকটা ক্লাসে এরকম ছোট ছোট যে একটা হোমওয়ার্ক রাখি নেক্সট ক্লাসের জন্য। সো আপনারা হোমওয়ার্ক থাকবে কি? যে PO2 এটা কি? SpO2 এটা কি? এবং হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ কত, এই তিনটা জিনিস আপনাদের হোমওয়ার্ক থাকবে। কি কি? SpO2 কি, PO2 কি, SpO2 বাড়লে PO2 বাড়ে নাকি SpO2 কমলে PO2 কমে, এবং আরেকটা হচ্ছে কি? ব্লাডের পিএইচ। হ্যাঁ, ব্লাডের পিএইচ এবং হচ্ছে হাইড্রোজেন ব্লাডের কার্বনেট। পিএইচ ভাইয়া ব্লাডের 7.35 থেকে 7.45। হ্যাঁ 4-5, এবং হচ্ছে হাইড্রোজেন কার্বনেট HCO3, এটা নরমাল রেঞ্জ। ব্লাডের পিএইচ বলেই দিল, এবং হচ্ছে হাইড্রোজেন কার্বনেট HCO3, হাইড্রোজেন কার্বনেট নরমাল রেঞ্জ, এবং হচ্ছে SpO2 এটা এটা বলতে কি বোঝায়, এবং PO2 এটা বলতে কি বোঝায়, এবং এই দুইটা নরমাল রেঞ্জ। তাহলে কয়টা জিনিস বললাম? এই চারটা জিনিস আপনারা নেক্সট ক্লাসে আমাকে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি নরমাল রেঞ্জ হচ্ছে 95 থেকে 100 ডিগ্রি, সরি 100%। আচ্ছা, এর মধ্যে যদি থাকে তাহলে আমরা সাধারণত তাকে বলি নরমাল। এবং যদি দেখি যে 95 এর থেকে কমে যাচ্ছে তখন আমরা একটু অ্যালার্ট কন্ডিশনে চলে যাই। যে SpO2 যখন 95 এর নিচে চলে যান
তখন আমরা চিন্তা করবো যে না PO2 তখন 90-র ভিতরে আছে, PO2 কিন্তু আরো বেশি কমে যাচ্ছে, তখন তখন আমরা কি করি, একটু অ্যালার্ট হয়ে যাই। যখন আমাদের SpO2 90-র নিচে চলে যাচ্ছে তখন আমরা দেখি যে না ইমার্জেন্সি ভাবে একে হাই ফ্লো মাস্ক বা NIV মাস্ক মাধ্যমে আমাদের অক্সিজেন সাপ্লাই দিতে হবে, আদারওয়াইজ পেশেন্টটা কি শকে চলে যেতে পারে। তখন আমাদের ইনভেসিভ বা ইনভেসিভ প্রসিডিউরে যাওয়ার জন্য চিন্তা করতে হবে। ইনভেসিভ প্রসিডিউর মানে হচ্ছে ইনটিউবেশন, ঠিক আছে? তো হ্যাঁ, SpO2 PO2 এই জিনিসগুলো আপনারা নেক্সট ক্লাসে আমাকে হোমওয়ার্ক দিবেন। SpO2 নরমাল রেঞ্জ কত, PO2 নরমাল রেঞ্জ কত, SpO2 কি, PO2 কি, হাইড্রোজেন কার্বনেট কি, এবং হচ্ছে যেটাও বলে দিল পিএইচ কি 7.35 থেকে 7.45, পিএইচ কি এবং পিএইচ এর নরমাল রেঞ্জ কত। এই কয়টা জিনিস খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হসপিটালে কাজ করবেন তাদের জন্য, এবং আমাদের পরীক্ষার জন্য যে কোনো সময় এটা দিয়ে দিতে পারে, কারণ বর্তমানে যেভাবে কঠিন হচ্ছে আমাদের লাইসেন্স পরীক্ষা বা পোস্ট বেসিকের অ্যাডমিশন পরীক্ষা, তো এগুলো যে দিতে পারে না তার কোনো ইয়া নেই, গ্যারান্টি নেই, দিতেই পারে। তো আপনারা এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো মাথায় রাখবেন, যদিও প্রিভিয়াস ইয়ার আসে নাই, তারপর মাথায় রাখবেন। আচ্ছা, টাইপস হচ্ছে কি, রুম এয়ার এবং অক্সিজেন সাপোর্ট। অ্যাম্বিয়েন্ট এয়ার, এটা হচ্ছে সাপ্লিমেন্টাল অক্সিজেন ফ্রম ডিভাইসেস। তার মানে অক্সিজেন যদি আমরা সাপ্লাই না দেই পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা বলি রুম এয়ারে তার স্যাচুরেশন কত আছে, এবং যদি অক্সিজেন সহ আমরা দিই তাহলে আমরা বলি যে কত লিটার অক্সিজেন সাপোর্টে তার অক্সিজেন স্যাচুরেশন কত আছে। যেমন কোনো পেশেন্ট যদি 2 লিটারে নেজাল ক্যানুলাই পায় তখন আমরা বলি 2 লিটার নেজাল ক্যানুলাই তার স্যাচুরেশন 95 আছে, আমরা এরকম বলি। যাই হোক, এখন আমরা মেজারমেন্ট করি কি দিয়ে, পালস অক্সিমিটার দিয়ে। এরপরে অ্যাবনর্মালিটি কি, অ্যাবনর্মালিটি হচ্ছে হাইপোক্সেমিয়া। হাইপোক্সেমিয়াটা হচ্ছে কি, হাইপোক্সেমিয়া মানে কি বলেন তো, হাইপোক্সেমিয়া মানে কি বোঝায়? অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। ব্লাডে অক্সিজেন লেভেল কমে যাওয়া। আচ্ছা, এখানে বলছে হাইপোক্সেমিয়া, আপনার একটা জিনিস খেয়াল করেন, হাইপোক্সেমিয়া। আরেকটা আমি বলছি কি, হাইপোক্সিয়া। বলেন তো হাইপোক্সিয়া বলতে কি বোঝায়? অক্সিজেন লেভেল কমে যাওয়া। আর হাইপোক্সেমিয়া বলতে কি বোঝায়? ব্লাডে অক্সিজেন লেভেল কমে যাওয়া। আর হাইপোক্সিয়া বলতে কি বোঝায়? বুঝি নাই। হ্যাঁ, রাইট। দৃঢ়বা রাব্বি বলছে ল্যাক অফ অক্সিজেন ইন টিস্যু। আচ্ছা, দৃঢ়বা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হাইপোক্সেমিয়াটা হচ্ছে মিয়া, যেখানেই মিয়া সেখানেই ব্লাড, এই জিনিসটা মাথায় রাখবেন, এবং এটা পরবর্তীতে আবার অনেক সময় আসবে, যেখানেই মিয়া সেখানেই ব্লাড। তাহলে হাইপোক্সেমিয়া যখন থাকবে, তো এই মিয়ার জায়গায় আপনারা মনে করবেন ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। হাইপো মানে সবসময় আমরা চিন্তা করি কম, হাইপো মানে কম, আর মিয়া মানে যদি ব্লাড ধরি তাহলে কি, ব্লাডে অক্সিজেনের পরিমাণ কম, নর্মাল লেভেল থেকে কম, হ্যাঁ, তখন আমরা এটাকে বলি হাইপোক্সেমিয়া, ঠিক আছে? কিন্তু আমরা যদি বলি টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, নর্মাল লেভেল থেকে আমাদের টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তখন আমরা সেটাকে বলবো হাইপোক্সিয়া, ঠিক আছে? দ্যাট মিনস শিয়া মানে হচ্ছে টিস্যুতে অক্সিজেন কমে যাওয়া, আর মিয়া মানে হচ্ছে ব্লাডে অক্সিজেন কমে যাওয়া। এভাবে আপনি মনে রাখবেন, ঠিক আছে? শিয়া মানে টিস্যুতে, মিয়া মানে ব্লাডে, ক্লিয়ার? হাইপোক্সিয়া মানে হচ্ছে টিস্যুতে অক্সিজেন কমে যাওয়া, হাইপোক্সেমিয়া মানে হচ্ছে ব্লাডে অক্সিজেন কমে যাওয়া। আচ্ছা, ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, বা হচ্ছে আমরা ব্রঙ্কোডাইলেটর মানে নেবুলাইজেশন আমরা দিতে পারি, হ্যাঁ, অথবা অ্যালবুটেরল দিতে পারি, বা রেসপিরেটরি ইস্যুস যদি থাকে সেই ইস্যুস গুলো আমরা রিকভার করতে পারি। আচ্ছা, নার্সিং ম্যানেজমেন্ট হিসেবে আমরা কি করতে পারি, হাই ফ্লাওয়ার্স পজিশন করতে পারি, একটু আগে বললাম। দ্যাট মিনস পেশেন্টের সিটিং পজিশনে নিতে পারে, সেক্ষেত্রে আমাদের লাংসের প্রেশার একটু কমে, হ্যাঁ। অথবা একটু আগে বলেছিলেন ল্যাটারাল পজিশন। আচ্ছা, ল্যাটারাল পজিশন আমরা কখন করব, আমি একটু বলি। যখন আমাদের লাংস কয়টা, দুইটা, রাইট সাইড এবং লেফট সাইড, যদি আমাদের রাইট লাংটা খারাপ থাকে, আমরা যদি অক্সিজেন সরি এক্সরেতে আমরা যদি দেখি যে রাইট রাইট চেস্ট কিছু ফ্লুইড আছে এবং রাইট চেস্টটা খারাপ আছে, তখন আমরা কি করব, আমরা দেখবো যে লেফট চেস্টটা একটু ভালো আছে, তো অবশ্যই আমরা লেফট চেস্টটাকে যাতে নিচের দিকে থাকে সেই পজিশনে রাখবো, তাহলে লেফট ল্যাটারাল পজিশন রাখবো, ঠিক আছে? দ্যাট মিনস
ভালো লাংসটাকে আমরা সবসময় কোথায় রাখবো? নিচের দিকে রাখবো। তাহলে কি হবে? তাহলে যে খারাপ লাঞ্চটা আছে, যেই লাঞ্চের মধ্যে পানি জমে আছে বা যে লাঞ্চটা খারাপ আছে, ওই লাঞ্চটা একটু কি হবে, একটু সুযোগ পাবে, পাম্প করার সুযোগ পাবে। তখন দেখবো যে পেশেন্টের স্যাচুরেশন রেইজ করছে, বাড়ছে, বা হার্ট রেটও বেড়ে যাচ্ছে, রেসপিরেটরি রেটও বেড়ে যাচ্ছে বা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এটা মাথায় রাখতে হবে, গুড লাঞ্চ বিলো দি সেফট। ঠিক আছে, আমাদের সবসময় গুড লাঞ্চটা নিচে রাখতে হবে এবং ব্যাড লাঞ্চটা আমাদের উপরে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা অনেক কিছু শিখলাম। সো আজকে ক্লাস আপনাদের কেমন লেগেছে? ক্লাসে কিছু শিখতে পেরেছেন বলে মনে হচ্ছে? জি জি স্যার স্যার। ভালো লেগেছে। নতুন কিছু শিখেছেন বলে মনে হচ্ছে? জি স্যার, মনে হচ্ছে। মিউট হয়ে গেছিল, সরি মিউট হয়ে গেছিল। তো আপনাদের নেক্সট ক্লাসগুলো আরো বেশি ইনফরমেটিভ হবে, সেখানে আরো বেশি ইনফরমেশন থাকবে। তো আপনারা চাইবেন যে প্রত্যেকটা ক্লাস লাইভ করার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে এবং আপনারা যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনারা ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। আর আরো বেশি বেনিফিটেড হচ্ছে যে লাইভ ক্লাসে থাকলে একটা কনসেন্ট্রেশন থাকে বেশি, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসের জন্য, এবং আপনারা নোট ডাউন করে নিতে পারেন এবং ওই দিনের পড়া ওই দিনে শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের প্রত্যেক দিনের পড়া আপনারা প্রত্যেক দিন, হ্যাঁ অল্প পড়া হোক বা আম, আহ, সহজ টপিক হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো আপনারা প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করবেন, দেখবেন আমাদের প্রত্যেক দিনের পড়া ইজি মনে হবে, বাট বছর শেষে বা 6 মাস শেষে আপনাদের মনে হবে যে আপনারা অনেক কিছু শিখছেন এবং এখান থেকে আপনাদের হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন কমন আসবে। ঠিক আছে, আমি গ্যারান্টি দিতে পারি। তো আপনারা চাইবেন যে আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে লাইসেন্সে বা পোস্ট বেসিকের, সবাইকে ইনভাইট করবেন আমাদের সুন্দর ক্লাসগুলো, যাতে তারা পার্টিসিপেট করে শুরু থেকে, তাহলে তারা অবশ্যই বেনিফিটেড হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়েছিলাম, এখন বিদায় জানাচ্ছি। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সাথে থ্যাংক থাকার ইউ। জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম, নমস্কার।